আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি লুবনা হোসেন করিম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বনানীতে টাওয়ারে আগুনে 25 জনের মৃত্যু, উদ্ধার অভিযান সমাপ্ত। জাতীয় কমিশন চান ডক্টর কামাল, দায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রী। বনানীর ঘটনায় আহত 13 জন, রাজধানীর 2 হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন, পরিবারগুলোতে শোকের মাতম। বনানীর ঘটনায় প্রমাণ হয়েছে পুরান ঢাকার মতোই অগ্নি ঝুঁকিতে অভিজাত এলাকাও। অভিমত বিশেষজ্ঞদের, আধুনিক ইকুইপমেন্ট আনবে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার দায়িত্বশীল নয় বলেই ঘটছে একের পর এক দুর্ঘটনা, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, নিজেদের কুকর্ম ঢাকতেই বাকশাল কায়েম করতে যাচ্ছে সরকার। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান সহ 25 জন মারা গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দ্বিতীয় দিনে এসে ভবনটিতে উদ্ধার অভিযান সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ডক্টর কামাল হোসেন রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম বলেন, তদন্ত প্রমাণ পেলে ভবন মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় দিন শুক্রবার সকালেও উদ্ধার অভিযান অব্যাহত রাখে ফায়ার সার্ভিস। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও তাদের সহায়তা করে। তবে দুর্ঘটনাস্থল থেকে কোনো লাশের সন্ধান না পাওয়ায় শুক্রবার দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, নিখোঁজ বলে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। ফায়ার ব্রিগেডের সর্বশেষ তথ্য অনুযায়ী এটি 25-এ দাঁড়িয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে যে ধারার অপরাধ সেই ধারাই মামলা হবে। যারা যারা অপরাধী তথ্য প্রমাণের ভিত্তিতে সকলকে বিচারা হবে। ভবনের মালিককে আইডেন্টিফাই করা হয়েছে, এখানে একটা সোসাইটি আছে তাদের আইডেন্টিফাই করা হয়েছে, এই ভবনে কাদের অফিস আছে সেটা এভরিথিং, অল ইনফরমেশন ইজ ইন আওয়ার হ্যান্ড। দুর্ঘটনাস্থল দেখতে আসেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে জাতীয় কমিশন গঠনের দাবি জানান তিনি। কিভাবে আগুন লাগলো, কোন তলা থেকে শুরু হলো, কিভাবে ছড়ালো, এত দ্রুত কিভাবে ছড়ালো, এখানে তো জাতীয় তদন্ত হওয়ার কথা। আমি বিশ্বাস করি সরকারও একটা তদন্ত কমিটি গঠন করবে, কিন্তু যেন তেন ভাবে তদন্ত করলে চলবে না। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম অগ্নিদগ্ধ ভবন দেখতে এসে বলেন, ভবনটির নিয়ম না মেনে 18 তলার পরিবর্তে 22 তলা করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তাদের দুর্ঘটনায় মৃত্যু না, এটা এখানের যারা মালিক, ডেভেলপার এবং যদি অন্যরা জড়িত থাকে তাদের গাফিলতির কারণে এটা হত্যাকাণ্ড। এটা হত্যার দায়ে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলাও করব। উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, শিগগিরই নিয়ম না মানা উঁচু সবগুলো ভবনের বিরুদ্ধে অভিযানে নামবেন তারা। গণস্বার্থে একটি নোটিশ দিচ্ছি আমরা সকলকে, যে প্রত্যেকের ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির জন্য যা যা কাগজপত্র সব রেডি করতে। আমি ইমিডিয়েটলি নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা আবার ম্যাজিস্ট্রেট পাঠাবো। এফআর টাওয়ার ঘিরে আজও ছিল উৎসুক মানুষের ভিড়। 2008 সালে প্রথম বনানীর এই এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তদন্তে বেরিয়েছিল অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাই আগুন লাগার কারণ। এবারও আগুন লাগার পেছনে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাটা অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথম অগ্নিকাণ্ডের পর যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে কি এই 25টি তরতাজা প্রাণ ঝরতে হতো, এমন প্রশ্ন এখন অনেকেরই। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় আহত 7 জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহতদের দেখতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বলেছেন, অনিয়ম করে বিল্ডিং বানানোর বিষয়টি সরকারের যাদের দেখার কথা তাদের গাফিলতি রয়েছে, তদন্ত করে তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মরদেহ শুক্রবার দিবাগত রাত থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা শুরু হয়।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 8 জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 6 জন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যেকেরই একটু শ্বাসকষ্ট আছে, কিন্তু আমার মনে হয় যেগুলো মেডিসিন যারা দেওয়া হচ্ছে এতে ঠিক হয়ে যাবে। এদিকে হাসপাতালে আহতদের দেখতে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য GM কাদের। পরে সাংবাদিকদের তিনি জানান, ঢাকা শহরের উঁচু ভবনগুলো কতটা ঝুঁকিপূর্ণ বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। না, গাফিলতি তো বটেই। যারা দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব যথাযথভাবে পালন করলে এতগুলো মানুষ এভাবে প্রাণ হারাতো না। কে কতটুকু ব্যর্থ হলো এবং সেই ব্যর্থতার দায় তো কতটুকু তাদেরকে নিতে হবে, যেটা আইনগতভাবেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মনে করি নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। বনানীর অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের বাড়িতে চলছে শোক। নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে এসব হতভাগ্যদের। এমন মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরা। এই দুর্ঘটনায় স্বামী সহ প্রাণ গেছে 5 মাসের অন্তঃসত্ত্বা নীলফামারী রুমকির। শোকে পাথর তাদের পরিবার। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 25 হতভাগ্যের একজন যশোরের মেয়ে শেখ জারিন তাসনিম বৃষ্টি। ভাগ্যের নির্মম পরিহাস, নাম বৃষ্টি হলেও আগুনই কেড়ে নিয়েছে তার জীবন। ওই ভবনের 12 তলায় একটি প্রতিষ্ঠানে মানব সম্পদ বিভাগে চাকরি করতেন তিনি। 18 তলার সিঁড়িতে পাওয়া যায় বৃষ্টির নিথর দেহ। তার মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে যশোর শহরের বেসপাড়া বনানী সড়কের বাড়িটি। 12:30টার দিকে আমার ফোন দিছে যে ধোঁয়ায় ভরে গেছে, অবস্থা খুব খারাপ। 12:30 ও তখন 15-16 তলার দিকে চলে গেছে, বলে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। আরেক হতভাগ্য নীলফামারীর জলঢাকার রুমকি আক্তার। আর 5 মাস পরেই যার ঘর আলো করে আসতো নতুন অতিথি। হয়তো সেই অনাগত সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুনছিলেন স্বামীকে নিয়ে, কিন্তু স্বামী সহ আগুন কেড়ে নিল 5 মাসের অন্তঃসত্ত্বা রুমকির জীবন। নিহতদের আরেকজনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া গ্রামে। নাম ইফতেখার হোসেন মিঠু। শুক্রবার সকালে তার মৃতদেহ গ্রামের বাড়ি পৌঁছলে শোকের ছায়া নামে এলাকায়। মিঠু ওই ভবনের একটি কুরিয়ার সার্ভিসের প্যাকেজিং কর্মী হিসেবে কর্মরত ছিলেন। লালমনিরহাটের পাটগ্রামে আবিরের বাড়িতেও চলছে শোকের মাতম। উপজেলার কলেজ পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। আমি আর কি বলবো, আমার বলার কিছু নাই। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, এই বহুতল ভবনের যে রক্ষণাবেক্ষণের জিনিসপত্র সেগুলো বাংলাদেশে কিছুই নাই। আমি অনুরোধ করব ওনাকে এই জিনিসগুলা আনার জন্য। আগুন কেড়ে নিয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁওয়ের নবীনগরের ফজলে রাব্বি ও আহমেদ জাফরের প্রাণও। নারায়ণগঞ্জের ভুইগড় কবরস্থানে রাব্বিকে এবং সোনারগাঁওয়ের নবীনগর কবরস্থানে জাফরকে দাফন করা হয়েছে। আমি ফোন দিলাম, কথা হয়েছে, আমি তো বাইরে রাস্তা পাচ্ছি না। এদিকে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো আমির হোসেন রাব্বির গ্রামের বাড়ি পাবনার সাথিয়ার চরপাড়ায়। একমাত্র সন্তানকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। বিয়ে শাদী করবি, ভবিষ্যতে এই আশা নিয়ে বাড়িতে কিছু ইট মিট প্রায় $1,00,000 টাকার মালপত্র আনিয়েও দিয়েছে। এই সামনে শবে বরাতের ছুটিতে বাড়ি আসে, মানে কাজটা ধরবি, এই তার আকাঙ্ক্ষা ছিল। অন্যদিকে আব্দুল্লাহ আল মামুনের মৃতদেহ পৌঁছে তার গ্রামের বাড়ি দিনাজপুরের বালুয়াডাঙ্গায়। তাকে দাফন করা হয়েছে বাবার কবরের পাশে। আপনারা সবাই মামুনের জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন, তাকে আল্লাহ যেন বেহেশতবাসী করে, সেজন্য আপনারা দোয়া করবেন। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু আর দেখতে চায় না স্বজনরা, তাই তাৎক্ষণিক আগুন নেভানোর যাবতীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনহারা পরিবারের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড প্রমাণ করেছে পুরান ঢাকার মতোই ঝুঁকিতে রয়েছে ঢাকার অভিজাত এলাকাও। কমার্শিয়াল বহুতল এসব ভবনে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সাথে নিয়ম করে আগুন নেভানোর মহড়া দেওয়ার উপরও জোর দিয়েছেন তারা। পুরান ঢাকার চুরিহাট্টা অগ্নিকাণ্ডের 37 দিনের মাথায় বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে নড়েচড়ে বসেছে নগরবাসী। পুরান ঢাকার গলিখুপচিতে আগুন নেভানোর প্রতিবন্ধকতার কথা জানা থাকলেও
প্রশস্ত রাস্তার পাশেও আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। যান ও জনজটের কারণে সময়মতো ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে না পারা আর পানির সংকট আগুন নিয়ন্ত্রণ কাজকে বিলম্বিত করেছে। ঢাকা শহরের চারপাশে নদী, তারপরে আমরা আগুন নিভানোর জন্য পানি পাই না। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু নাই। যে কোনো একটি ফ্লাইওভারের খরচের পয়সা দিয়ে আমরা সমগ্র ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তায় ওয়াটার হাইড্রেন্টের ব্যবস্থা করতে পারি। হাইড্রেন্ট ব্যবহার করার সাথে সাথে পাম্প মেশিন চালু হয়, নদী থেকে ঝড়ের বেগে পানি এখানে চলে আসা সম্ভব। আমরা কেনই কাজটি করছি না? বিদেশিরাও কিন্তু বলে যে আমরা কিভাবে ফায়ার ফাইট করছি, আসলে যে দেশে শহর এলাকায় যদি একটা আইডিয়ালি কিন্তু হাইড্রেন্ট সিস্টেম নাই, কারণ আমরা যদি করতে পারতাম তখন কিন্তু আমরা কন্টিনিউ পানি দিতে পারতাম। আমরা দেখেছেন যে আমরা যখন কাজ করছিলাম কিন্তু মাঝে মাঝে কিন্তু পানির প্রেশার থেমে যাচ্ছিল, কারণ আমাদের ওয়াটার সোর্স ছিল না আসলে। আবার কিছু থেমে আবার পানিগুলো ফিল আপ করে আবার আসতে হচ্ছিল, যার জন্য কিন্তু আগুনটা মাঝে বেড়ে যাচ্ছিল আসলে। বনানীর ঘটনার পর আগুন নেভানোর জন্য ভবনগুলোর নিজস্ব নির্বাপক ব্যবস্থা জোরদারের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত মহড়া, হাই রাইজ বিল্ডিং এর একটা সিস্টেম থাকতে হবে, মিনিমাম আপনার ফায়ার এক্সিট রুটগুলো থাকতে হবে। প্রথম কিন্তু আপনার 20 মিনিট আপনাকে ফাইট করতে হবে, সেই ব্যবস্থাগুলো থাকতে হবে কিন্তু আপনার, তারপর তো ফায়ার সার্ভিস আসবে, তারপর ট্রাফিক জ্যাম তো আপনার রয়েই যায়। আসলে যে কোনো আগুন যে কোনো জায়গায় লাগলে পারে বলা হয় প্রথম 8 থেকে 10 মিনিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এই সময় আগুনকে চাইলেই কন্ট্রোলে আনা সম্ভব যদি সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। আমি আশা করি আগামী কাল থেকে এই গুলশান বাড়িধারাতে যত কমার্শিয়াল বিল্ডিং আছে সেগুলির ফায়ার ফাইটিং সংক্রান্ত যত তথ্য আছে সেগুলি একটি একটি করে ম্যাজিস্ট্রেট সহ টিকমার্ক করা, ফেল করলে পারে সেখানকার বিদ্যুৎ, পানি, গ্যাস কেটে ওখানে সিল দিয়ে বন্ধ করা। যতদিন পর্যন্ত ওনারা ওই জিনিসগুলি সম্পৃক্ত না করতে পারবেন ততদিন পর্যন্ত ওই বিল্ডিংয়ে কাউকে ঢুকতে না দেওয়া। সুউচ্চ ভবন নির্মাণে অনুমোদিত নকশার সাথে তার বাস্তবায়ন সামঞ্জস্যপূর্ণ রাখার বিষয়ে কঠোর মনিটরিংয়ের দাবি জানান তারা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। গণভবনে অনুষ্ঠিত হল আওয়ামী লীগের প্রেসিডিয়ামের নিয়মিত বৈঠক। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5টায় এই বৈঠক শুরু হয়। দলের সাংগঠনিক কার্যক্রম আরো জোরদারের পাশাপাশি দেশের সাম্প্রতিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠকে বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ সহ প্রেসিডিয়ামের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় বৈঠকে ছিলেন না দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করে ঢাকা শহরকে নিরাপদ করতে কাজ করছে সরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, রাজুকের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা বিএনপি জামায়াতের চেয়েও ভয়ঙ্কর। রাজুকের কর্মকর্তার যোগ সাজসে বিল্ডিং কোড অমান্য করে ভবন তৈরি হয়েছে, তাদের শাস্তি দাবি করেন তিনি। রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয়ে স্পোর্টস চ্যাম্প 2019-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় তিনি দাবি করেন, আগে 5তলা বিল্ডিং এ ওঠার ল্যাডার ছিল না ফায়ার সার্ভিসের। বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের পর 20তলা বিল্ডিং এ ওঠার ল্যাডার সংগ্রহ করেছে সরকার। বনানীর অগ্নিকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে দ্রুত জাম্পিং কুশন সহ অন্যান্য আধুনিক সরঞ্জাম কেনা হবে বলেও জানান তিনি। কার দুর্বলতা ছিল, কার এখানে গাফিলতি ছিল, সেইগুলো নিরূপণ করার জন্য এবং ফায়ার সার্ভিস মানে ভূমিকা কি ছিল এবং তারা আরো তাড়াতাড়ি করতে পারতো কিনা, এই সমস্ত কিছুই আমাদের একটা রিপোর্ট আমাদেরকে দেবে, সেই অনুযায়ী আমরা দেখব। এইবারে যে দৃশ্যটা আমরা দেখলাম, বহুতল বিশিষ্ট ভবন থেকে যারা আত্মরক্ষায় পড়ছিল, আমিও দেখছি আমার সামনে একজন পরে তারের উপরে পড়েছে। যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য সে তাৎক্ষণিক কোনো হয়নি, তিনি বেঁচে আছেন। তো এই যে ঘটনাগুলি ঘটছে এর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যেসব কর্মকর্তার যোগসাজশে বিল্ডিং কোড অমান্য করে ভবন তৈরি হয়েছে তাদের শাস্তি দিতে হবে। সড়কে ও ইমারত নির্মাণে শৃঙ্খলা আনতে সামাজিক আন্দোলনের কথাও বলেন তিনি। আমাদের রাজুকের যে ব্যর্থতা, এই ধরনের বড় বড় দালান উঠে যাচ্ছে ঢাকা শহরে, চাকচিক্যময় ঢাকা শহর হচ্ছে, কিন্তু আমরা কি খেয়াল করছি এখানে কি কারণে, কোন ফাঁক ফোকর দিয়ে এই সমস্ত প্ল্যান তৈরি করা অনুমোদন করা হলো, যার কারণে আজকে সেখানে অগ্নি ব্যবস্থা নাই, সেখানে যে তালা করা তার চেয়ে বেশি তালা করা হয়েছে অনুমোদন ছাড়া।
আমি অনুভব করি বিএনপি জামাতের চাই আতঙ্ক হচ্ছে এই সমস্ত আজকে যারা এই অনুমোদন দিয়েছে বিল্ডিং এ দুর্নীতি করে, এরা হচ্ছে ভয়ঙ্কর। আজকে নিমতলির মতো ঘটনার পরে যারা প্রধানমন্ত্রীর নির্দেশ পর্যন্ত বাস্তবায়ন করে নাই, এরা তার চেয়ে ভয়ঙ্কর। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং পুরান ঢাকা থেকে কেমিক্যাল সরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনাও মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন মোহাম্মদ নাসিম। এই অপশক্তির বিরুদ্ধে আমরা মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দায়িত্বহীনতার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যায় বনানীর এফআর টাওয়ারে আগুনে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শনের পর তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সবখানেই নৈরাজ্য চলছে, কোথাও কোনো জবাবদিহিতা নেই। যাদের গাফিলতির কারণে এত মানুষের জীবন গেল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপি মহাসচিব। পরপর কয়েকটি এই ধরনের অগ্নিকাণ্ড ঘটল, যেটা এক কথা বলা যেতে পারে যে সরকারের অবহেলা, কর্তৃপক্ষের অবহেলা, যারা দায়িত্বে থাকেন তাদের অবহেলার কারণে এই সমস্ত। এটাকে অবশ্যই একটা ধরনের হত্যাকাণ্ড বলতে হবে এই জন্য যে তারা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। যেখানে মানুষের জীবনের প্রশ্ন, সে জায়গায় প্রত্যেকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, নিজেদের কুকর্ম ঢাকতেই একদলীয় বাকশাল কায়েম করতে যাচ্ছে সরকার, কিন্তু 1975 আর 2019 এক নয় বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, যাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই, তারাই বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, প্রশাসন সহ রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংস করেছে আওয়ামী লীগ। জন আতঙ্কের কারণে তারা এখন একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। জরুরি অবস্থা করেছে, তারপরেও যখন তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছে। সে বাকশালের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। বাকশালের পেছনে ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার, ক্ষমতাকে ধরে রাখার। 75 সাল আর 2019 সাল এক নয়। সুতরাং যে স্বপ্ন দেখছেন যে একদলীয় শাসন ব্যবস্থা করে এখানে রাজত্ব চিরস্থায়ী করবেন, এই দেশের জনগণ কোনোদিনই সেই অবস্থা মেনে নেবে না। বিএনপি মহাসচিবের অভিযোগ, মামলা হামলা নির্যাতনের মাধ্যমে বিরোধী মত দমন করছে সরকার। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তিনি। গোটা দেশে মামলার সংখ্যা 1 লক্ষ আর আসামির সংখ্যা 26 লক্ষের ওপরে। তো এখানে তারা বলে যে গণতন্ত্র আছে, সুযোগ আছে, সুবিধা আছে, কিচ্ছু নেই। বন্ধুগণ, আসুন আমরা এই অবস্থার অবসান ঘটাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ জনগণকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করি। এটাই হোক আজকে আমাদের সংগ্রাম, এটাই হোক আমাদের লক্ষ্য। বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির আন্দোলন জোরদারের কথাও বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে 70 বছর পর আবারও চালু হলো ঢাকা কলকাতা নৌ রুটে রিভার ক্রুজ সার্ভিস। উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলা বৈশাখ সামনে রেখে রাজধানীর বাজারে আগে ভাগেই বাড়ছে ইলিশের দাম, ক্রেতারা হতাশ। গরুর মাংসেরও দাম বাড়তি। আপনারা দেখছেন বাংলা ভিশন। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখুন। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45 ভাই সব কত করলো একটি রাস্তার পরে? 60 লাখের 50% বুঝো, 30 লাখ টাকা। এই 30 লাখ হইতাছে তোমার আর আমার। হ্যালো, যাও মনে ফুর্তি লইয়া টাকা আনতে যাও গা। আমার 3টা বয়ফ্রেন্ড আছে, 3টাকে আপনার পিছনে লাগাই দিন। ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। আরেকটা আপনার এই মাথাটা 2 ভাগ করে ফেলবে। আমি 20 জনের একটা লিস্ট করছি, যারা আমার জীবনে ডিস্টার্ব কেরে খুন করব। 20 জন থেকে কমাইতে কমাইতে 5 জনে এসে ঠেকছি। এর মধ্যে কিন্তু তোমারও নাম আছে।
ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। খুব রেগে যাচ্ছেন কি? অন্য অনুভূতিগুলোর মতোই রাগও একটি স্বাভাবিক অনুভূতি। রাগের প্রকাশ দরকার, কিন্তু প্রকাশ ভঙ্গিটি কেমন হবে সেটি খুব গুরুত্বপূর্ণ। হ্যালো, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, আগে খুবই ভালো ছিল। ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং স্টাইল, যেটা এরকম কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মেহতাব খানমের বিশ্লেষণে সরাসরি অনুষ্ঠান সেনোরা। আমি এখন কি করব? মতামত একই থাকছে না বিভিন্ন বিষয়ে, তারা কাকে বিশ্বাস করবে বুঝতে পারে না। আমরা যদি অন্যের মতামতের প্রতি সহিষ্ণু হই, তাহলে আমরা অন্যের মতামতকে শ্রদ্ধা করতে পারবো। প্রথম ভালো লাগা কিন্তু না বলেই বোঝাই। তো ওই সরিটা যদি আমি হেসে হেসে বলছি, ওটা কিন্তু মর্মার্থপূর্ণ হচ্ছে না। সো বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট। আমি হয়তো মুখে ক্ষমা চাইছি, কিন্তু কাউনাইন সৌরভের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা। আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। যেমন উদ্দেশ্য যেন হয় দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়ন। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। সময় সময় ব্যস্ততা, আমি কাজ করে পাগল হয়ে যাব পাগলু। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। আপনাদের একটা পাগল, পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই। আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয়, নিজস্ব কোনো উপার্জনও থাকে না। বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু নারীরা যথেষ্ট সাহসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইন আগ্রহের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন। আমি একটা জিনিস চাইছি, এটি কিন্তু কখনো অধিকার নয়। যদি আইন দ্বারা স্বীকৃত হয়, তাহলে সেটা আইনগত অধিকার হয়ে যাবে। আপনি আপনার রাইট ইউজ করবেন, আরেকজনের রাইটের প্রতি আপনাকে জানতে হবে। খাবারের মধ্যে ভেজাল মেশানো বড় ধরনের হুমকি স্বরূপ একটা অ্যাক্টিভিটিস। নির্ভর করতে হচ্ছে অধিদপ্তরের উপর, যার কোনো জনবল নেই, এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25। Everything is possible. अबे हट, तू हट। Taki taki, taki taki rumba. তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। यानी क्रिकेट नाटक पिടിക്കുക। কিসের দাগ তুমি জানো না? না কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহার অঙ্গে। It's show time. এ ছেলে মানুষই। শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। Coming soon to you.
রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন এ রাত কখনো আসবে না। আপনার লেখা এবং সুরে এত মায়া। তো অনেক কিছু পেয়েছি, এখন স্বাধীনতাটা প্রয়োজন মনে করি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। ভালো লাগা শিল্পীর কণ্ঠে ভালোবাসার কিছু গান নিয়ে বাংলা ভিশনের ভিন্ন ধর্মী আয়োজন সুরের আয়না। বাজে কদম তলে, সুর শুনে না কেউ। বিষ্ণুর যে বেদনা পেয়েছি সে ব্যথা রিঙ্কুর চোখে দেখা যায়। বসে খেতে রং মাখিবি থেকে আয়ো। কৃষ্ণকলি হচ্ছে প্রকৃতির মতো, বন্ধু কজন না, সব বন্ধুরা মিলে ভালো থাকো। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছেড়ে দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যা আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। শিক্ষক ভদ্রলোকটা, ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের হোতা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। Hello everyone, welcome to my show Web Life with Shataz. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, and this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হোসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05। মেয়েদের ব্যান্ড তো বাংলাদেশে হয়নি কখনো। তুমি গানটা প্রফেশনালি পরে করেছিলে? লাইফ নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর কনসেন্ট্রেট করতে পারলাম না। দুজন কি দুজনের কখনো মনে হচ্ছে যে কম্পিটিটর? আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপটা মোর দেন। মানুষ এত কিভাবে মিলায় আমি জানি না, কারণ আমার ওর চেহারা কোনো মিল নাই। ইদানিং তোমাকে একটু কম দেখতে পাচ্ছি। এটা রিজন হচ্ছে মাঝখানে কিছুদিন আমি কাজের থেকে ব্রেক নিয়েছিলাম। রাজ, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আছে। নুরেরও বদন খানি যেন কাঞ্চা সোনা। আরএফএল ওয়ার্ল্ড প্রেজেন্ট সেলিব্রিটি টক শো আমার আমি, পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স। তুমি অপূর্বকে আপনি করে বলি, কারণ ও আমাকে কখনো বলেনি তুমি করে বলো।
আমি শুধু এটা এনজয় করি। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আলী দেখবেন প্রতি শনিবার রাত 9:05 বিশেষ আয়োজন, বিশেষ প্রদর্শনী, চিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র, স্থির চিত্র, উৎসবের শুভযাত্রা কিংবা সমাপনী সহ সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। আবু হানিফের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বিচিত্রা দেখবেন প্রতি বুধবার বিকেল 5:20। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, সোনার খাঁচা দোরে রাখবো আমি তোরে। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে। তোমার দেখি জীবনখানা শুন। বাংলা ভিশন সংবাদে স্বাগত আরেকবার। 70 বছর পর আবারও চালু হলো ঢাকা কলকাতা নৌ রুটে রিভার ক্রুজ সার্ভিস। যাত্রী ও ক্রু মিলে 137 জন যাত্রী নিয়ে শুক্রবার কলকাতার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের পাগলাঘাট থেকে যাত্রা করেছে এমভি মধুমতি। ঢাকা কলকাতা রিভার ক্রুজ সার্ভিসের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আরও মজবুত করতে এই নৌ যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, দুদেশের পর্যটনকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীর মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করার অংশ হিসেবেই যাত্রা শুরু হলো ঢাকা কলকাতা নৌ রুটের। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী জাহাজের বিভিন্ন তলা ও কেবিন ঘুরে দেখেন, কথা বলেন যাত্রীদের সাথে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ নৌ পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে কলকাতা নৌবন্দর থেকেও একটি যাত্রীবাহী জাহাজ আর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পহেলা বৈশাখ সামনে রেখে আগে ভাগেই বাড়তে শুরু করেছে ইলিশের দাম। ক্রেতারা দাম কম পেতে কদিন আগে ইলিশ মাছ কিনতে চাইলেও বাড়তি দামে তারা কিছুটা হতাশ। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি। গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে, তবে দেশি মাছ, সবজি ও পেঁয়াজের দাম স্থিতিশীল। পহেলা বৈশাখ আর পান্তা ইলিশ, বর্ষবরণে এত ঐতিহ্য। ইলিশের দামে আগুন ভাব দেখিয়ে 2 সপ্তাহ আগেই বাজার জানান দিচ্ছে আসছে বৈশাখ। 500 টাকা এটা এখন বলতেছে 1000 টাকা, অনেক ডিফারেন্স। 400-500 টাকা এখনই ডিফারেন্স হয়ে গেছে। যাই পাইবো আরো দাম বাড়বো। মনে করেন একটা 600 গ্রাম মাছ 800 টাকা নিতে হইব, এবারে 1 কেজি হলে 2000 টাকা কেজি নিতে হইব, এরকম। কয়েক সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হওয়া গরুর মাংসের চড়া ভাব আছেই, তবে ভালো খবর আছে কারওয়ান বাজারে। অন্যখানে 550 হলেও এই বাজারে বিক্রি হচ্ছে 520 টাকা কেজি। গত মাসেও 500 টাকা পর্যন্ত কেজি ছিল আর কি, 20 টাকা কম বেশি হয়। এটা আসলে হতে পারে, আমার কাছে মনে হয় এইটা 20 টাকা কম বেশি যে কোনো কারণেই হতে পারে। এই জন্য আমি নিয়ে নিলাম 520 টাকা কেজি। আমরা যদি কালকে 520 টাকা করে কিনি, 550 টাকা 540 টাকা বিক্রি করা লাগবে। আমরা 500 করে কিনে আনি, কিনা পড়ে হাটের থেকে, এখন আমরা 520 টাকা বিক্রি হয়। রকম ভেদে সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা। আর মৌসুমের শুরুতে দেশি পেঁয়াজের বাজারে আছে ভালো খবর। কেজি 22-24 এবং 20 টাকা। আর এক পদের পেঁয়াজ আছে নিয়ম, এটা হলো মনে করেন 18 টাকা। এগুলো নিয়ে মহল্লায় মনে করেন বেশি দাম বিক্রি করে, কারণ বাজার দাম কম। মহল্লার তুলনায় কারণ বাজারে অনেক কম বলা যায়,
কিছু কিছু জিনিস আছে যেরকম এখানে আমি 40 টাকা করে যে মরিচটা কিনলাম 80 টাকা করে কিনতে হয়। এদিকে বাজারে আসতে শুরু করেছে তরমুজ, আনারস সহ নানা ফল, তবে দাম কিছুটা বাড়তি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। গাইবান্ধায় 4 বছরের এক শিশুকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে বিশা শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায় সদরের বল্লমঝাড় ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বিশা শেখ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে বিশা তাকে ছেড়ে দেয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলে। শুক্রবার সকালে থানায় অভিযোগ করা হলে পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার পর থেকে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিশা শেখ বল্লমঝাড় ইউনিয়নের তালুক মন্দুয়ার এলাকার মৃত আমজাদ শেখের ছেলে। খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় কালীবন্ধু ত্রিপুরা নামে এক ইউপি মেম্বার নিহত হয়েছেন। তিনি খাগড়াছড়ি ইউনিয়নের 5 নং ওয়ার্ড মেম্বার এবং হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ জানায় 2 বছর ধরে স্থানীয় নিহারবিন্দু ত্রিপুরার সাথে কালীবন্ধু ত্রিপুরার বিরোধ চলছিল। এরই জেরে আজ সকাল 10টায় কালীবন্ধু ত্রিপুরাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে নিহারবিন্দুর সমর্থকরা। এ সময় ঘটনাস্থলে মারা যান তিনি। আহত হন নারী ও শিশু সহ 7 জন। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। নারায়ণগঞ্জে ভাইয়ের হাতে ভাই ও কুষ্টিয়ায় দুর্বৃত্তের হাতে খুন হয়েছে এক দর্জি। পারিবারিক ও ব্যবসায়িক বিরোধের জেরে নারায়ণগঞ্জের ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড় ভাই। পুলিশ জানায় গতরাতে সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর সোনামিয়া মার্কেট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মোস্তফা ওই এলাকার হানিফ তালুকদারের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ছোট ভাই নূর নবী, তবে তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও পুলিশ জানায়। এদিকে কুষ্টিয়া সদর উপজেলার বেলঘরিয়া গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে ওমর আলী শেখ নামে এক দর্জিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় গতরাত 10:30টার দিকে জিয়ারাখি ইউনিয়নের বেলঘরিয়া ব্রিজের পাশ থেকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওমর আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। নিহত ওমর আলী বেলঘরিয়া গ্রামের মৃত আফসার শেখের ছেলে। কি কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। কোনোভাবেই শৃঙ্খলা ফিরছে না রংপুরের সড়কগুলোতে। প্রশাসনের নজরদারি এড়িয়ে প্রায় 4000-এর মতো ফিটনেসবিহীন যানবাহন চলছে এসব সড়কে, যার মধ্যে সরকারি পরিবহন রয়েছে 1000-এরও বেশি। এর অনেকগুলোই আবার মেয়াদ উত্তীর্ণ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। রংপুর বিভাগের সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে লক্ষ্যঝক্কর গাড়ি। ফিটনেসবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চললেও তা কোনো কাজে আসছে না। সরকারি পরিসংখ্যানে এই বিভাগে চলাচল করছে প্রায় 2000-এর মতো ফিটনেসবিহীন যানবাহন। এর মধ্যে সরকারি গাড়ি 400-রও বেশি, তবে বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি। এসব গাড়ির কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, থামছে না মৃত্যুর মিছিল। বিআরটিসি ডিপুর আন্ডারে গাড়ি চলে, আমাদের তো কাগজপত্র দেন, আমরা তো ড্রাইভার, আমাদেরকে কাগজ দেবে সরকারি গাড়ির, এই কারণে কাগজ দেয় না। বিআরটিসি বাসগুলো আসলে আমাদের এই উত্তরাঞ্চলে চলাচলের ঠিক তেমন উপযোগী না আর কি, অনেকটা ঝুঁকি নিয়ে আমাদের চলতে হয়। বিআরটিসি সরকারিভাবে নিজস্ব পরিচালনায় যে সমস্ত গাড়ি, এই গাড়িগুলি একটু দুর্বল এবং দূরপাল্লার চলাচলের জন্য উপযোগী না। পরিবহন মালিক সমিতির নেতাদের দাবি, ব্যক্তি মালিকানাধীন পরিবহন নিয়ম নীতির মধ্যে থাকলেও সরকারি পরিবহন অনিয়ন্ত্রিত। সরকারি গাড়ির যে বিআরটিসি যেগুলো চলতেছে, ম্যাক্সিমাম গাড়ির ফিটনেস নাই, কাগজপাতি নাই, মানে এদের রোড পারমিটও নেই। এরা বলে আমাদের রোড পারমিট লাগে না, এরা গাড়ির জোরে চলতেছে। যদিও বিআরটিএ বলছে ফিটনেস না থাকলে সরকারি বা বেসরকারি কোনো যানবাহনকেই ছাড় দেওয়া হচ্ছে না। ফিটনেস নবায়ন করার ব্যাপারে আমরা মালিক সমিতির সাথে আমরা সভা করেছি। গত সপ্তাহে আমরা কার্যবিবরণী সই করেছি। এখন আমরা প্রত্যেকটা মালিককে আমরা এই ব্যাপারে এবং প্রত্যেকটা সংস্থাকে আমরা এই ব্যাপারে আমরা নোটিশ ইস্যু করে তাদেরকে কাগজপত্র হালনাগাদ করার জন্য আমরা একটা চিঠিপত্র প্রদান করব। রংপুর বিভাগের 8 জেলায় প্রতিদিন সড়কে চলছে প্রায় 1 লাখের মতো ছোট বড় যানবাহন। এসব যানবাহনের ফিটনেস পরীক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি চান সাধারণ মানুষ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। শরীয়তপুর সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর সমিতির প্রধান উপদেষ্টা ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক BM ইউসুফ আলী। আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান। শরীয়তপুর সমিতির সভাপতি আনিসুদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী এবং শরীয়তপুর সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার মিয়া। সংবাদে সিবিসি টাইলস বিরতি, আবারও ফিরে এসে থাকছে। ব্রেক্সিট সমঝোতা নিয়ে রাজনৈতিক অচল অবস্থা কাটাতে আজ চূড়ান্ত ভোটাভুটি ব্রিটিশ পার্লামেন্টে। ঢাকা লিগে মাশরাফির 6 উইকেট, আবাহনী 29 রানে হারিয়েছে গাজীপুরকে। জয় পেয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ ও শেখ জামাল। এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25 Everything is possible. अबे हट तू Bala 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 bala. Taki 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 rumba. তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। Yani cricket nada pidikan. কিসের দাগ তুমি জানো না? না কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহার অঙ্গে। It's show time. এ ছেলে মানুষই শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30। Coming soon to you. রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন এ রাত কখনো আসবে না। আপনার লেখা এবং সুরে এত মায়া। তো অনেক কিছু পেয়েছি, এখন স্বাধীনতাটা প্রয়োজন মনে করি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। ভালো লাগা শিল্পীর কণ্ঠে ভালোবাসার কিছু গান নিয়ে বাংলা ভিশনের ভিন্ন ধর্মী আয়োজন সুরের আয়না। বাজে কদম তলে সুর শুনে না কেউ। কৃষ্ণর যে বেদনা পেয়েছি সে ব্যথা রিঙ্কুর চোখে দেখা যায়। বসে খেতে রং মাখিবি থেকে আয়ো। কৃষ্ণকলি হচ্ছে প্রকৃতির মতো, বন্ধু কজন না, সব বন্ধুরা মিলে ভালো থাকুক। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছাইরা দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ,
মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করি না না, একবার আমি তাই হয়েছে, আমি শেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25 গাড়ি তুমি চালাইতে পারবা? না পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ রায়। শিক্ষক ভদ্রলোকটা, ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের কথা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। বাংলাভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলাভিশন সংবাদে। চলে যাচ্ছি আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদে। ব্রেক্সিট সমঝোতা নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে আজ চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে। প্রধানমন্ত্রী থেরেসা মের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই ভোটের ফলাফলের উপর। পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশ সময় দুপুর 3:30টায় বিতর্ক শুরু হয়। পাল্টাপাল্টি বিতর্ক শেষে রাত 10টা নাগাদ ভোট হবার কথা। গেল দুবারের মতো এবারও থেরেসার ব্রেক্সিট সমঝোতার বিরুদ্ধে ভোটের আগাম বার্তা দিয়েছে লেবার পার্টি সহ বেশ কয়েকটি বিরোধী দল। এবারে ভোটাভুটিতে মূলত ইউরোপীয় ইউনিয়ন এবং প্রধানমন্ত্রী থেরেসার ব্রেক্সিট সমঝোতার সাথে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত হবে। ভোটের ফলাফল থেরেসার পক্ষে গেলে ব্রেক্সিট বাস্তবায়নের মেয়াদ 22 মে পর্যন্ত পেছাবে, না হলে সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই 12 এপ্রিল ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হবে যুক্তরাজ্য। আগে সমঝোতা অনুযায়ী 29 মার্চ ব্রেক্সিট কার্যকরের সীমা নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে তা পেছানো হয়। ব্রেক্সিট সমঝোতার পক্ষে দলীয় সমর্থন পেতে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার প্রস্তাব দিয়ে রেখেছেন থেরেসা মে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় নিহতদের শ্রদ্ধায় দেশ জুড়ে জাতীয় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন সহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। শুক্রবার জাতীয় স্মরণ সভা উপলক্ষে আলনুর মসজিদের সামনে হ্যাগলি পার্কে জড়ো হন হাজারো মানুষ। সভায় নিহতদের নাম উচ্চারণ করার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এতে যোগ দেন বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। সভায় উপস্থিত ছিলেন হামলায় হতাহতদের পরিবারের সদস্য সহ নিউজিল্যান্ডবাসীরা। সভায় এক সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করা হয় যাতে যোগ দেন ইসলাম ধর্ম গ্রহণ করা ব্রিটিশ শিল্পী মোহাম্মদ ইউসুফ। সে সময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। বলেন, ঘৃণা ও ভয় মোকাবেলায় নিউজিল্যান্ডবাসীর জন্য এখন বড় চ্যালেঞ্জ। গেল শুক্রবারও হামলায় নিহতদের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। 15 মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন টরেন্টের গুলিতে নিহত হন 50 জন। পরে টরেন্টকে 4 এপ্রিল পর্যন্ত রিমান্ডে পাঠায় আদালত। ক্লেমন খেলার সংবাদ এবার। ওয়ালটন প্রিমিয়ার লিগ ক্রিকেট। মাশরাফির নৈপুণ্যে আরও একটি জয় আবাহনীর। বিকেএসপিতে চ্যাম্পিয়নরা 29 রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ঢাকায় প্রাইম দোলেশ্বরকে 72 রানে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ, আর ফতুল্লায় খেলাঘরকে 5 উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে সেঞ্চুরি হয়েছে দুই দলের দুটি। প্রথমে ব্যাট করে এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে দেখবেন রবিবার সন্ধ্যে 6:05। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে।
আছে এমনি ধীরে ডাকবে আমায় চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ এ ব্যথা লুকাতে হবে যে আমাকে দরদিয়া। সৈয়দ আব্দুল হাদীর উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন তো সবাই অ্যাসপিরেশন বাড়ে, আচ্ছা একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি, আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলাদেশের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যে অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30। বনানীতে টাওয়ারে আগুনে 25 জনের মৃত্যু, উদ্ধার অভিযান সমাপ্ত। জাতীয় কমিশন চান ডক্টর কামাল, দায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রী। বনানীর ঘটনায় আহত 13 জন, রাজধানীর 2টি হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন, পরিবারগুলোতে শোকের মাতম। বনানীর ঘটনায় প্রমাণ হয়েছে পুরনো ঢাকার মতোই অগ্নিঝুঁকিতে অভিজাত এলাকাও। অভিমত বিশেষজ্ঞদের, আধুনিক ইকুইপমেন্ট আনবে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার দায়িত্বশীল নয় বলেই ঘটছে একের পর এক দুর্ঘটনা, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন নিজেদের কুকর্ম ঢাকতেই বাকশাল কায়েম করতে চাচ্ছে সরকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।